ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি সোনিয়া আফরিন নিশিতা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান এবং বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আজকের সম্প্রসারণে। 1971 সালের 14 ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জনের মাত্র একদিন আগে পাকিস্তানি সেনারা তাদের এদেশীয় দোসর আলবদর আল শামসদের সঙ্গে নিয়ে নির্মমভাবে হত্যা করে শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক সহ জাতির সেরা সন্তানদের। জাতির সে সকল সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়ে আজকের সংবাদ সম্প্রসারণ শুরু করছি। সোহরাব হাসান, শুরুতে আপনার কাছে আসতে চাই। আজ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ যাতে স্বাধীনতার পর দাঁড়াতে না পারে সেজন্য ভারতের নির্দেশেই বুদ্ধিজীবীদের খুন করা হয়েছিল। স্বাধীনতার 54 বছরে এসে বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড নিয়ে এই বক্তব্যকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? গণতান্ত্রিক সমাজে বাক স্বাধীনতা আছে, কিন্তু বাক স্বাধীনতার অর্থ এটা নয় যে মানে তথ্য উপাত্ত প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা, এবং যদি তারা জানেনি, তারা কিন্তু একসময় ক্ষমতায় ছিলেন জোট সরকারের, তাহলে তারা এই বুদ্ধিজীবী হত্যার জন্য যাদেরকে চিহ্নিত করেছেন, যাদের কথা বলা হচ্ছে, তাদের বিচার করলেন না কেন? আন্তর্জাতিকভাবে সেটি এই প্রশ্ন কেন তুললেন না? আবার তিনি গোলাম পরওয়ার সাহেব কিন্তু একই সঙ্গে এটাও বলেছেন যে স্বাধীনতার বিজয় দিবসের প্রাক্কালে যে বুদ্ধিজীবী হত্যা হয়েছে সেটা এখনো রহস্যাবৃত। তো একদিকে বলছেন তিনি এটি ভারত করেছে, আর একদিকে বলছেন রহস্যাবৃত। প্রকৃত হত্যাকারী কে? এখন এটি তো আপনি যেমন সংবাদ শিরোনামেই বলছিলেন যে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে বিজয় দিবসের প্রাক্কালে একদিন আগে অর্থাৎ 14ই ডিসেম্বর যাদের হত্যা করা হয়েছে দেশের সেরা সন্তান, এবং কারা হত্যা করেছে? আলবদর আল শামস বাহিনীর সদস্যরা। ওয়ার ক্রাইমস ফাইল 80-র দশকে ডেভিড বার্গম্যান একটি প্রামাণ্য চিত্র করেছিলেন বিদেশ থেকে, এবং এই যে ঘাতকরা বিদেশে পালিয়ে ছিলেন তাদেরই কিন্তু তিনি সাক্ষাৎকার নিয়েছেন, তথ্য প্রমাণ এর ভিত্তিতে সেটি কিন্তু করেছিলেন। অর্থাৎ সেই যুদ্ধাপরাধী কারা, মানে এবং বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে, 3 জনের নাম তো অন্তত ওই ওয়ার ক্রাইমস ফাইলে ছিল। আশরাফুজ্জামান যিনি যুক্তরাষ্ট্রে, চৌধুরী মঈনুদ্দিন যিনি যুক্তরাজ্যে, এবং যুক্তরাজ্যে আরো একজন, এবং সম্ভবত তিনি মারা গেছেন। আর সুতরাং যেটা তৎকালীন পত্র পত্রিকা নানাভাবে এবং সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা যাদের নাম বলেছেন, এখন তাদের বাদ দিয়ে এখন হতে পারে যে তারা এটা বলতে পারেন যে ভারতের হয়েই তারা কাজ করেছেন, তাহলেও তো এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। কার হয়ে কাজ করেছেন? দেশের সেরা সন্তানদের হত্যা করলেন। নিয়াজি মানে নিয়াজির আত্মসমর্পণের আগে যে এখানে যে বেসামরিক প্রশাসনের দায়িত্বে ছিলেন যে জেনারেল, তিনি তার ডায়েরিতে লিখে গেছেন যে কি করতে হবে সেই তালিকা আছে। যুদ্ধাপরাধীদের কি বলে, যারা যে সব বুদ্ধিজীবীদের হত্যা করা হবে তাদের তালিকা নির্ধারণ করেছে, তাদেরকে কিভাবে বাহন সরকারের পক্ষ থেকে কিভাবে তাদেরকে যানবাহন দেওয়া হবে, এসব কিছু আছে। সুতরাং এই মানে আসলে প্রকৃত সত্য বের হওয়া উচিত। সেটি যেই দায়ী থাকুক, এর সঙ্গে আওয়ামী লীগ দায়ী থাকলে আওয়ামী লীগের বিচার করতে হবে। সোহরাব হাসান, আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে স্বাধীনতার 54 বছর পরে এসেও আসলে প্রকৃত সত্যের জন্য আমাদেরকে, বা প্রকৃত সত্যের জন্য আসলে আমাদেরকে অন্বেষণ করতে হচ্ছে, এটি কি আসলে বেদনাদায়ক নয়? না না, এটা বেদনাদায়ক, দুর্ভাগ্যজনক, এবং এটি ব্যর্থতাও। এখন এই কাজটি কারা করেছে? গত 54 বছর ধরে যারা দেশ শাসন করেছেন, এমনকি 24শে জুলাইয়ের অভ্যুত্থানের পর যারা দায়িত্ব নিয়েছেন, তাদেরও তো তারাও তো কোনো তদন্ত করেনি।
এখন এই যে 54 বছরের বিচারহীনতা, তদন্তহীনতা, সত্য উদ্ঘাটন না করা, মানে এবং পরস্পরকে দোষারোপ করা, এই দোষারোপের অর্থ দিয়ে দোষারোপের মাধ্যমে কিন্তু নিজের দায়টা এড়ানোর চেষ্টা। কেন এটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি তদন্ত কমিটি হলো না, তদন্ত কমিটি সেই প্রকাশ করা হলো না? এখনো শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। তাদের অনেক স্মৃতি, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, স্মৃতি সংরক্ষণও হয়নি। আমরা তো দেখি যে এই শহীদ বুদ্ধিজীবীদের শুধু 14ই ডিসেম্বরই স্মরণ করা হয়, অন্যদের স্মরণও করা হয় না। আর 14ই ডিসেম্বরই শুধু এই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়নি, 25শে মার্চ থেকেই কিন্তু তাদের হত্যার ঘটনা ঘটতে থাকে। সেখানে পাকিস্তানি দখলদার বাহিনী তো ছিলই, এর সঙ্গে এদেশে কারা সহায়তা করেছে আর সেটি জি। আমার মনে হয় যে প্রকাশিত হওয়া উচিত। আমাদের ওই ইতিহাসের দায় মুক্তির জন্য এটি প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা সত্যটা তুলে অন্যথায় ধরার জন্য দায়বদ্ধ আসলে থাকবো। সেই সত্যটা আসলে তুলে নিয়ে আসা প্রয়োজন। আমি একটু আসতে চাইবো এম আব্দুল্লাহ আপনার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ হল সংসদের উদ্যোগে গতকাল রাতে শিক্ষার্থীরা রাজাকার গোলাম আজম, নিজামী, কাদের মোল্লার ছবি আঁকে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হল সংসদের সাথে কথা না বলেই ছবিগুলো মুছে ফেলেছে এবং জগন্নাথ হলের প্রভোস্ট বলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ছবিগুলো মুছে ফেলা হয়েছে। রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশে আসলে বাধা কিসের ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমরা আসলে এটাই আমাদের জাতিগতভাবে একটা দুর্ভাগ্যের জায়গা যে আমরা 54 বছর পরেও আমরা এই বুদ্ধিজীবী হত্যা নিয়ে, যেমনটি সৌরভ ভাইও বলছিলেন, যে কোনো সরকারই আমরা মানে একে অপরের প্রতি আঙ্গুল তোলা ছাড়া নিজস্ব দায় দায়িত্ব থেকে আমরা এই শহীদ বুদ্ধিজীবীদের তালিকাটাও করতে পারিনি এবং এর দায় নিরূপণ করতে পারিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রশ্নটি এতক্ষণ আপনারা দুজনে আলোচনা করছিলেন যে 14ই ডিসেম্বর যখন গোটা বাংলাদেশের প্রায় পুরো অংশটাই কিন্তু তখন একবারে একটি অঞ্চল ভিত্তিক মুক্তাঞ্চল হয়ে গিয়েছিল। তো সেই সময়ে একসঙ্গে এতগুলো বুদ্ধিজীবীকে হত্যা করার মতো যাদের যেভাবে আঙুল তোলা হচ্ছে, এটার কিন্তু কোনো যুক্তির নিরিখে কিন্তু অনেক কিছু মিলে না। এটা নিয়ে আমরা গত 54 বছর ধরে বিতর্কের মধ্যে আছি। আপনি জহির রায়হানের অন্তর্ধানের বিষয়টি আমরা এখনো পর্যন্ত আজ পর্যন্ত সেটার ব্যাপারে আমরা নিরূপণ করতে পারলাম না যে কিভাবে জহির রায়হানের পরিণতি কিভাবে হয়েছিল, শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে তিনি কেন আর ফিরে আসলেন না, এ নিয়ে কিন্তু অনেক চমকপ্রদ তথ্য বিভিন্ন জনের লেখনের মাধ্যমে আসছে, কিন্তু এগুলোর নিষ্পত্তি কিন্তু কোনোটিরই হয়নি। আপনি যেটা বলছিলেন যে সর্বশেষ ঢাকা ইউনিভার্সিটির গতকালের বা আজকের মুছে ফেলা, এই বিষয়গুলো আমরা যারা এগুলোর বিভিন্ন প্রতীক সেখানে করেছেন, প্রতিকৃতি এঁকেছেন, তাদের যেমন উদ্দেশ্যের জায়গা থেকে শুধুমাত্র যে দেশপ্রেম বা মুক্তিযুদ্ধ এটা না, তাদের এখানেও কিন্তু নানান ধরনের উদ্দেশ্য থেকে এগুলো এই করা জায়গায় হয়। আসলে কি ধরনের উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন এম আব্দুল্লাহ? উদ্দেশ্য তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মতলবে নানান বিষয় সামনে আসে, আমরা দেখি। এটা কি জন্য মুছে ফেলেছে, কারা করেছে, এটা সুনির্দিষ্টভাবে আমার কাছে তথ্য নাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এটার যথার্থ জবাব দিতে পারবে, কিন্তু কি করেছিল আমি আসলে এই বিষয়টাতে এভাবে ফলো করা সম্ভব হয় না। এটা আপনার বক্তব্য থেকেই আমি জানলাম এবং একটি অনলাইনে বোধহয় কিছুক্ষণ আগে এ ধরনের একটি নিউজ শিরোনাম চোখে পড়েছে। তো যেটাই হোক না কেন, মূল জায়গাটা হচ্ছে যে আমরা এই বিষয়গুলো, মুক্তিযুদ্ধ, তারপর শহীদ বুদ্ধিজীবী দিবস, এই বিষয়গুলো নিয়ে আমরা যে 54 বছরে কোনো নিষ্পত্তির জায়গায় যেতে পারলাম না, জাতি হিসাবে আমার মনে হয় আমাদের জন্য এটাই সবচেয়ে দুর্ভাগ্যের জায়গা। আমরা কোনো কিছুরই আমরা শহীদের, মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে আমাদের এখনো পারস্পরিক বিতর্কের জায়গায় যেতে হয়। আমাদের মুক্তিযুদ্ধের ঘোষক নিয়ে আমরা একে অপরের কাদার ছোড়াছুড়ির মধ্যে আছি 54 বছর ধরে। এই বিষয়গুলো 54 বছরের নিষ্পত্তি না হওয়া একটি জাতির জন্য আমি মনে করি এটাও একটা কলঙ্কজনক একটা অধ্যায়। যে আমরা বুদ্ধিজীবীদের যে কথাটা, আমাদের সাংবাদিকদের মধ্যে অনেক সিনিয়র সাংবাদিক এই মুক্তিযুদ্ধকালে তাদেরকে জীবন দিতে হয়েছে, তাদেরকে আমরা ওই যেটা বলছিলেন সৌরভ ভাই, যে আমরা একদিন স্মরণ করা ছাড়া প্রকৃত তাদের পরিবার, এদের জন্য আমরা
কোন সরকার কি অবদান রাখতে পেরেছে, আর নাগরিক হিসেবে আমরা তাদের উত্তর সম্মান দিতে পারছি, এগুলো সবই বিশ্লেষণের দাবি রাখে। জি, এম আব্দুল্লাহ, আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আপনারা দুজনে আমাদের সাথে থাকবেন। আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের আজকের অতিথি হিসেবে যুক্ত আছেন চর্চা.com এর সম্পাদক সোহরাব হাসান এবং বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। একটু আলোচনা করতে চাই যে নির্বাচন সামনে রেখে রাজনীতিক সম্ভাব্য প্রার্থী ও জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল দেয়া হবে। এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত আপনার কাছে জানতে চাইবো, সোহরাব হাসান। আপনাকে ধন্যবাদ, আব্দুল্লাহকে শুভেচ্ছা। এটি তো মানে যুক্তিযুক্ত তো প্রশ্নই, যুক্তিযুক্তর এই প্রশ্নটাই আসা উচিত না। মানে আমি বুঝাতে চাচ্ছি যে আসলে এটির মাধ্যমে চোরাগুপ্তা হামলা ঠেকানো সম্ভব হবে কিনা, বন্ধ হবে কিনা, এটা যথেষ্ট কিনা, এটাই পদক্ষেপ সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা যথেষ্ট কিনা। আমি মনে করি যে যথেষ্ট নয়। প্রথমত হচ্ছে যে এ ধরনের হাদি যেভাবে গুলিবিদ্ধ হলেন প্রকাশ্যে দিনে দুপুরে, এবং সেক্ষেত্রে সরকারের গোয়েন্দা সংস্থা বা অন্য মানে কোন সূত্রেই কি তারা কোনো খবর পেলেন না এরকম ঘটনা ঘটতে পারে। এর আগে কিন্তু চট্টগ্রামে বিএনপির একজন প্রার্থীকে লক্ষ্য করে গুলি করা হয় এবং তিনি আহত হয়েছেন। সেই জনসভায়ও কিন্তু একজন মারা গেছিলেন। এখন এরা চিহ্নিত সন্ত্রাসী না রাজনৈতিক উদ্দেশ্যে করেছে সেটা তো সরকার খুঁজে বের করবে। আর সরকার তড়িৎ যে এর আগেই কিন্তু অনেকেই বলেছেন, তার নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন যে তাদের সরকারের প্রয়োজন, আর সরকারের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে বা প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, আমরা সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু এর পরেও যে প্রশ্নটি আসছে যে প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বাদানুবাদ, তর্ক বিতর্ক, পরস্পরকে দোষারোপের যে সংস্কৃতি চলছে সেটি বন্ধ করা প্রয়োজন। কারণ আপনি দেখুন, হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে বিশেষ করে দুটি দল, বিএনপি এবং জামাতে ইসলামের বা তার ছাত্র সংগঠনের নেতারা যে ভাষায় একে অপরকে প্রচ্ছন্নভাবে এবং দোষারোপ করেছেন এবং এক ধরনের দায়ও চাপাতে চেষ্টা করেছেন, মানুষের মধ্যে একটা সন্দেহ জাগা স্বাভাবিক যে তাহলে নিরাপত্তা কোথায়। এখন ওই প্রার্থী, আমরা প্রথমত শরীফ হাদি সুস্থ হয়ে ফিরে আসুন, তিনি নির্বাচনী লড়াইয়ে থাকবেন এটাই আশা করি। আগামীকাল তাকে বিদেশে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সরকার কেন ঘটনার পেছনে পেছনে হাঁটে? সরকার তো আগে এই ধরনের, তারা যদি পেশাদার সন্ত্রাসী হয় সেটাও মোকাবেলা করার কথা। আবার ওই প্রার্থীর পরিচিত এবং এক ধরনের তার নির্বাচনী প্রচারক হিসাবে তারা নিজেদের পরিচয় করে দিয়েছে বা পরিচয় করেছেন। আর সরকার ইতিমধ্যে তারা যাতে পালাতে না পারে কিছু পদক্ষেপ নিয়েছেন। এখন এটি খুবই জরুরি যে সন্দেহভাজন এই দুজনকে পাকড়াও করে আইনের সোপর্দ করতে পারলেই তখনই আমরা বুঝতে পারবো যে সরকার সফল হয়েছে। সরকারের আন্তরিকতা আছে, কিন্তু সফলতা কিন্তু আরো জরুরি। সেটি অপরাধীকে ধরার ক্ষেত্রে এবং ভবিষ্যতে যাতে এরকম হানাহানির ঘটনা না ঘটে সে ব্যাপারেও সতর্ক থাকা। এর একটা বিকল্প হতে পারে রাজনৈতিক ব্যবস্থা, সেটি হচ্ছে নির্বাচনী প্রচার। নির্দিষ্ট আসনের সব প্রার্থী যৌথভাবে নির্বাচনী প্রচার চালাতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই সন্ত্রাসী হোক অথবা রাজনৈতিক প্রতিপক্ষ হোক অথবা যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের পক্ষ থেকে আক্রমণ হোক, সেটি কিন্তু মোকাবেলা করাটা সহজ হয়। জি, আমি এই জায়গায় একটু জনাব এম আব্দুল্লাহর কাছে আসতে চাই। এই যে আমরা আসলে কথা বলছিলাম যে
রাজনৈতিক সম্ভাব্য প্রার্থী জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের নিরাপত্তা দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবং আসলে গত পরশুদিন যে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, এই ঘটনাটি কি আসলে রাজনীতির জন্য কোনোভাবে অশনি সংকেত কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? হাদির ঘটনাটি তো এটা অত্যন্ত ন্যাক্কারজনক, এবং এই ঘটনা যে মানুষের মধ্যে রাজনীতি থেকে শুরু করে সকল নাগরিকের মধ্যেই কিন্তু একটা নিরাপত্তা বোধ তৈরি করার একটা জায়গা তৈরি হয়েছে। এবং শুধু রাজনীতিবিদ কেন, একজন নাগরিক হিসেবেও যদি এভাবে প্রকাশ্য রাস্তায় এভাবে গুলি করতে পারে, এবং সে গুলি করে এখনো পর্যন্ত আমরা 48 ঘন্টার মতো হয়ে গেছে, আমরা বেশি সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত তাকে অপরাধীকে ধরা যায় নাই, যে মোটামুটি ভাবে যাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা সর্বশেষ দেখেছি যে সন্দেহভাজন ফয়সালের স্ত্রী এবং শ্যালক সহ 3 জনকে আটক করা হয়েছে। তো আমরা আশা করছি এখন যে পর্যন্ত মোট 6 জনকে আটক করা হয়েছে। অগ্রসর হচ্ছে, হয়তো শেষ পর্যন্ত তাকে, হ্যাঁ, এই পর্যন্ত 6 জন আটক করা হয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার জায়গাটাতে আমরা তেমন ঘাটতি দেখছি না। কিন্তু যেই প্রশ্নটি আপনি করেছেন যে জনমনে আতঙ্ক এবং ভয় ধরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে, বিশেষ করে জুলাই আন্দোলনে জুলাই বীরদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হচ্ছে, এবং পতিত শক্তি নির্বাচনটা ভণ্ডুল করার লক্ষ্য নিয়েই করছে। এবং তারা এটা প্রকাশ্য খোলামেলা ভাবেই তাদের যেসব অডিও ভাইরাল হচ্ছে সেখানে তারা বলছে যে নির্বাচন হতে দেবে না। এবং পতিত প্রধানমন্ত্রীর পুত্র আজকে সর্বশেষ তার যে বক্তব্যটি ভার্চুয়াল জগতে এসছে, বলেছে যে আমরা এই নির্বাচন নস্যাৎ করার জন্য আমরা যা যা করার সহিংস আন্দোলন করব, এরকম একটা বক্তব্য আমরা অনলাইনে দেখেছি। তো এই জায়গাটাতে সরকারের দায়িত্ব তো নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করা প্রাথমিকভাবে সরকারের উপরই দায়িত্ব পড়ে। কিন্তু যদিও এই যে 18-20 কোটি মানুষের নিরাপত্তার, এই যে 2-4 লাখ নিরাপত্তা কর্মী দিয়ে এইভাবে নিরাপত্তার জায়গা বর্ম তৈরি করা, এটা একটা অসম্ভব ব্যাপার। কিন্তু একটা জায়গা যেটা সৌরভ ভাইও বলছিলেন, আমরাও বলে আসছিলাম, যে যারা এই অভ্যুত্থানের পক্ষের শক্তি তাদের মধ্যে যত বিভেদ বাড়ছে ততই কিন্তু নিরাপত্তাহীনতাটা বাড়ছে এবং এ ধরনের ঘটনাগুলোর সাহস পাচ্ছে। তো সেই জায়গাটাতে তাদের মধ্যে ঐক্যের জায়গাটা ডক্টর ইউনূসের সাথে প্রধান তিন দলের সবার পরে তারা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে তারা আশার কথা শুনিয়েছেন। কিন্তু বাস্তবে আমরা দেখছি তাদের কিন্তু প্রতিনিয়ত তাদের ভোটের হিসাব নিকাশ থেকে শুরু করে নির্বাচনী নানান ইকুয়েশনে প্রত্যেকের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য থেকে, উস্কানিমূলক বক্তব্য থেকে কিন্তু সরছেন না। বিশেষ করে তাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে তাদের নেতাকর্মীরা যারা সক্রিয়, তাদের মধ্যে কিন্তু ঘৃণা ছড়ানো, বিদ্বেষ ছড়ানো থেকে শুরু করে দূরত্ব তৈরি করার এই জায়গাগুলো যখন হচ্ছে, তখনই কিন্তু এই সুযোগ নিচ্ছে কিন্তু পতিত ফ্যাসিস্ট শক্তি। তো এই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার জায়গাটার উপরে আমি জোর দিতে চাই। তারা যদি নিজেরা অনেক বেশি দায়িত্বশীল হন এবং নিজেদের মধ্যকার এসব বিভেদ থেকে বেরিয়ে এসে, ক্ষুদ্র ভেদাভেদ থেকে বেরিয়ে এসে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য প্রত্যেকে বোঝাপড়ার মধ্য দিয়ে যদি আগামী নির্বাচনটার জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারেন, তাহলে সরকার তবে আসলে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজ সময় দেওয়ার জন্য। আমাদের সময় আজ একেবারেই শেষ। এই ছিল সংবাদ সম্প্রসারণ, টিভিসির সঙ্গে থাকুন।